প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি দশম শ্রেণীতে তোমরা প্রথম শিখছ। তো প্রথমেই আমরা দেখে নেব যে ত্রিকোণমিতি আমাদের বাস্তব জীবনে কি কাজে আসে। দেখো, আমি এখানে পরপর তোমাদেরকে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারদিকের পরিবেশে নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা। ট্রিগনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাই, যার অর্থ তিন, গণ, যার অর্থ ধার বা বাহু, যাই বলো না কেন, মেট্রন, যার অর্থ হচ্ছে পরিমাপ করা, দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। অধুনা ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায় রয়েছে। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ত্রিকোণমিতি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখব যে জ্যামিতিক কোণ আমরা দেখে নেব। জ্যামিতিক কোণের ধারণা তোমাদের আগে আছে, আমরা বিষয়টা আর একবার রিভাইজ করে নিই। দেখো, জ্যামিতিক কোণ বলতে আমরা কী বুঝি। কোনো একটি বিন্দু থেকে যদি দুটো রশ্মি নির্গত হয়, রশ্মি দুটি যে সমতলে অবস্থিত সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। ওই রশ্মিদ্বয় দ্বারা উৎপন্ন অঞ্চলদ্বয়ের প্রত্যেকটিকে ওই বিন্দুতে উৎপন্ন কোণ বলা হয়। তাহলে কি বলেছে না, একটা বিন্দু থেকে, ধরো এইখানে যে ও বিন্দু আছে, ও বিন্দু থেকে দুটো রশ্মি বের হয়েছে। দেখো, একটা ও এ রশ্মি আর একটা ও বি রশ্মি। এই দুটো রশ্মি কী করেছে না, এই দুটো রশ্মি এই যে সমতল জায়গাটা আছে, এই সমতল জায়গাটাকে দেখো দুটো ভাগে বিভক্ত করেছে। দেখো, এইখান থেকে এই দিকের একটা পার্ট, এই একটা পার্ট যেটা এইখানে তোমার ছবিতে দেখানো হয়েছে, আর একটা হচ্ছে এই দিকের পার্ট। তো দেখো, এখানে দুটো কোণ তৈরি হয়েছে। একটা এই ভিতরের পার্টটাতে একটা কোণ, এই কোণটা, এবং বাইরের দিকে দেখো আর একটা কোণ তৈরি হয়েছে, তাই না? তাহলে আমরা কি দেখছি না, ও বিন্দু থেকে ও এ এবং ও বি রশ্মি দুটি নির্গত হওয়ায় ও বিন্দুতে অ্যাঙ্গেল এ ও বি ও
প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল বিওএ, বিওএ এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আমরা জানি যে 180 ডিগ্রির থেকে বড় কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। তো এই যে দুটো কোণ তোমরা পেলে, এই কোণগুলোকে আমরা জ্যামিতিক কোণ বলে থাকি। জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়া কোণের পরিমাপই হলো মূল বিচার্য বিষয়। এখানে দিকের কথা তোমাকে উল্লেখ করতে হবে না, শুধুমাত্র কোণের যে আসল মাপটা, সেই মাপটাই এখানে আমরা বিচার করে থাকি। এবং আমরা এও জানি যে জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে আরম্ভ করে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, তাহলে তোমরা জ্যামিতিক কোণের বিষয়টা বুঝলে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন দুটো রশ্মি তৈরি হবে তখন ওই সমতলে দুটো কোণ উৎপন্ন হচ্ছে। কোণ দুটো একটা দেখালাম, এই ক্ষেত্রে একটা তোমার প্রবৃদ্ধ কোণ আর একটা সূক্ষ্ম কোণ তৈরি হয়েছে। এবার আমরা বিষয়টা একটু অন্যভাবে ভাবি, যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিষয়টা। এই যে চিত্রটা আছে, এই চিত্রে তুমি ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, ওয়ে রশ্মির প্রান্তবিন্দু ও, এই প্রান্তবিন্দু ও, যেখানে এই যে ওয়ে রশ্মি আছে, একে স্থির রেখে, প্রান্তবিন্দুটাকে স্থির রেখে একই তলে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছ তুমি, তাহলে এই ওয়ে রশ্মিটা তোমার ওয়ে অবস্থানে গেছে, তারপরে ও A2 অবস্থানে গেছে, ও A3 অবস্থানে গেছে। তাহলে এই অবস্থানে যাওয়ার জন্য ও বিন্দুতে যথাক্রমে অ্যাঙ্গেল AO1 এই কোণটা, অ্যাঙ্গেল AO2 এই কোণটা, অ্যাঙ্গেল AO3 এই কোণটা, এই তিনটে কোণ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। এই কোণগুলোকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলে থাকি। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এই ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ, এই দিক আর পরিমাপ দুটো বিষয়ই আমরা কিন্তু বিচার করে থাকি। ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে ধনাত্মক কোণ বলি, আর রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন আমরা সেটাকে ঋণাত্মক কোণ বলে থাকি। যদি তোমার এই ওয়ে রশ্মি যদি তোমার এই রকমভাবে এই দিকে ঘুরতো, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই যদি ঘুরতো, তখন আমরা ঋণাত্মক কোণ পেতাম। এবার দেখো পাশের চিত্রে ওয়ে রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অ্যাঙ্গেল AO1, অ্যাঙ্গেল AO1 এটাকে আমরা থিটা বলি। যদি আমরা থিটা ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেল AO1কে আমরা প্লাস থিটা ডিগ্রি বলবো। একইভাবে অ্যাঙ্গেল AOA2 এই কোণটাকে আমরা প্লাস আলফা ডিগ্রি বলবো। এখানে থিটা আলফা এগুলো কিছুই নয়, এগুলো গ্রিক অ্যালফাবেট। এগুলো এখানে আমরা এক্সও ধরতে পারি, ওয়াইও ধরতে পারি, জেডও ধরতে পারি, ABC যা খুশি আমরা ধরতে পারি। অ্যাঙ্গেল AOA1 থিটা ডিগ্রি এবং অ্যাঙ্গেল AOA2 আলফা ডিগ্রি লেখা হয়। যখন ধনাত্মক হয় তখন আমরা প্লাস চিহ্ন সাধারণত ব্যবহার করি না। কিন্তু এই চিত্রটা তুমি লক্ষ্য করো, ওবি রশ্মিটি, এই ওবি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে অ্যাঙ্গেল BOB1, অ্যাঙ্গেল BOB1 এই কোণটা, এই কোণটা দেখো তোমার কি করেছে না, থিটা ডিগ্রি যদি হয় তাহলে মাইনাস থিটা ডিগ্রি, আবার এইখান থেকে এই কোণটা আমরা বলবো মাইনাস আলফা ডিগ্রি, তাই না? তাহলে এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে অ্যাঙ্গেল
ও বি ওয়ান মাইনাস থিটা ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি ও বি টু মাইনাস আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে থিটা গ্রেটার দেন 0, আলফা গ্রেটার দেন 0, 0 ডিগ্রি থেকে থিটাটাও বড় এবং আলফাটাও বড়। দেখো এইখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো যে এক্ষেত্রে তোমার একবার এই যে ও এ রশ্মিটা আছে, এ রশ্মিটা তোমার কি করেছে, একবার পূর্ণ আবর্তন করে এই ও এ অবস্থানে এসেছে। তাহলে একবার পূর্ণ আবর্তন যখন করছে তখন কি হচ্ছে না, আমরা 4 সমকোণ ঘুরছি। দেখো 4টে সমকোণ পাচ্ছি, 1 2 3 4, 4 সমকোণ। 4 সমকোণ মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি পাচ্ছি আমরা। এবং তারপরেও থিটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একবার পূর্ণ আবর্তন করার পর আবার আরও গেছে, সেটা এইখান থেকে এটা গেছে, যেটা হচ্ছে থিটা। তাহলে মোট কত ডিগ্রি হলো না 360 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেছে সেই কারণে এটা কিন্তু ধনাত্মক কোণ। জ্যামিতিক কোণের সর্বনিম্ন ও সর্বাধিক পরিমাপ হয় 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিক কোণের পরিমাণ 0 থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 ডিগ্রির কম যে কোনো পরিমাপ, 360 ডিগ্রির বেশি যে কোনো পরিমাপ হতে পারে। এবার আমরা দেখে নেব যে ত্রিকোণমিতির কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়। আমাদের সিলেবাস অনুযায়ী ত্রিকোণমিতিক কোণ পরিমাপ সাধারণভাবে কোণ পরিমাপের জন্য 2টো পদ্ধতি আছে। একটাকে আমরা বলি ষষ্ঠিক পদ্ধতি এবং আরেকটাকে আমরা বলি বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি বিষয়টা একটু বোঝা যাক। দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলে। এরকমভাবে যখন দাঁড়ায় তখন এটা একটা সমকোণ, এক সমকোণ। এই পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করা হয় এবং 90টা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। এই কারণেই এক সমকোণ 90 ডিগ্রি। আবার আমরা 1 ডিগ্রিকে 60টি সমান ভাগে ভাগ করে আমরা ষষ্ঠিক মিনিটে এবং প্রতি মিনিটকে 60টি ষষ্ঠিক সেকেন্ডে ভাগ করে থাকি। তাহলে তুমি দেখো আমরা কি পেলাম না, এক সমকোণ সমান পেলাম আমরা 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান পেলাম 60 মিনিট, 1 মিনিট সমান পেলাম 60 সেকেন্ড, তাই না? তাহলে এই ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড কোণ পরিমাপের 3টে একক আমরা পেলাম। তাদের মধ্যে কি সম্পর্ক না, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড এবং এক সমকোণ সমান 90 ডিগ্রি। এবার আসা যাক বৃত্তীয় পদ্ধতি। এটা একটু ভালো করে খেয়াল করবে, একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখবে। একটি বৃত্ত, এইখানে একটা দেখো বৃত্ত আমরা অঙ্কন করেছি। হ্যাঁ, এই বৃত্তের এই যে আর যে ব্যাসার্ধ আছে, হ্যাঁ, এই আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তচাপ, মানে এইখান থেকে এইটা যে আরের যা মাপ, যদি আর 2 সেন্টিমিটার হয় তাহলে এইখানে যে বৃত্তচাপটা নিচ্ছে সেই বৃত্তচাপটাও আমাকে 2 সেন্টিমিটারই নিতে হবে। তাহলে এই বৃত্তচাপ যে কেন্দ্রস্থ কোণটা তৈরি করছে, এই কেন্দ্রস্থ কোণটা তৈরি করছে, এই কেন্দ্রস্থ কোণটাকে আমরা 1 রেডিয়ান বলে থাকি। তাহলে কি, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, ওই বৃত্তের কেন্দ্রে যে
সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। একে আমরা লিখি 1c, 1 দিয়ে আমরা মাথাতে সি লিখি, যেটাকে আমরা বলে থাকি 1 রেডিয়ান। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। পরিধির যা মাপ হবে এবং ব্যাসের যা দৈর্ঘ্য হবে তাদের অনুপাত সব সময় ধ্রুবক হয়। যে কোনো বৃত্তের ক্ষেত্রেই তোমার কী হবে না, ধ্রুবক হবে। এই সম্পর্কটির উপর ভিত্তি করে এই পদ্ধতির একক নির্ধারিত হয়েছে। এবার একটা বিষয় লক্ষ্য করো, জ্যামিতি থেকে পাওয়া যায় যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের যে চাপ, সেই চাপ যে কেন্দ্রস্থ কোণগুলো উৎপন্ন করে সেই কেন্দ্রস্থ কোণগুলো ওদের চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। বিষয়টা চিত্র সহযোগে বুঝে নাও। এই যে এখানে দেখো বৃত্তচাপ এ বি, দেখো যেটা তোমার সবুজ কালি দিয়ে এখানে করা আছে, সবুজ কালি দিয়ে করা আছে। এই বৃত্তচাপ এ বি তোমার যে কোণটা উৎপন্ন করেছে কেন্দ্রে অ্যাঙ্গেল এ ও বি, এই যে কোণটা উৎপন্ন করেছে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি কোণ উৎপন্ন করেছে। আবার দেখো যখন গোটা পরিধিটা বিচার করবে তুমি, গোটা পরিধি যখন তুমি বিচার করবে, হ্যাঁ, এই দেখো সবুজ কালি দিয়ে গোটা পরিধি তোমার আছে, গোটা পরিধি যখন তুমি বিচার করবে তখন ওই পরিধি যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করছে সেটা তোমার কি না পুরো একবার পূর্ণভাবে আবর্তন করছে কোনো একটা রশ্মি, এরকম মনে হচ্ছে। তার মানে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ও বি বাই 4 সমকোণ, দুটো কোণ, তাদের অনুপাতটা তাহলে বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, তাই না? তাহলে এই বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য আমরা জানি আর, এবং বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর, আর কেটে গেলে হয়ে যাচ্ছে 1/2 পাই। আবার একটু আগেই আমরা দেখলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করে তার মান হচ্ছে 1 রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম, 1 রেডিয়ান বাই 4 সমকোণ সমান 1/2 পাই। তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 4 সমকোণ বাই 2 পাই, তাই না? তার মানে যদি 2 2 কেটে দেওয়া হয় তাহলে 2 সমকোণ বাই পাই। তাহলে আমরা কি পেলাম না 1 রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ বাই পাই। 2 সমকোণ মানে আবার আমরা জানি 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, তাহলে কি পেলাম আমরা, 1 রেডিয়ান সমান তোমার 2 সমকোণ বাই পাই মানে 180 ডিগ্রি বাই পাই। তাহলে কি বলতে পারি, পায়ের সাথে 1 গুণ করলে পাই হয়, তাহলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক, যে রেডিয়ান এবং ডিগ্রির যে সম্পর্ক, তাহলে আমরা পেলাম যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবার আমরা দেখব যে ডিগ্রিকে কিভাবে আমরা রেডিয়ানে প্রকাশ করব এবং রেডিয়ানকে কিভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। খুব সহজ। ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ান যাব তখন পাই বাই 180 দিয়ে গুণ করব। যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব আমরা 180 বাই পাই দিয়ে গুণ করব। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ধরো এইরকম যে আমরা একটু আগে শিখলাম যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে বলতে পারি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি যদি তুমি বার করো কত রেডিয়ান, তাহলে 60 ইন্টু পাই বাই 180। দেখো পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিগ্রিকে তোমার পাই বাই 180 দিয়ে গুণ করলে 3 6 18, কেটে দিলাম 180 পাই বাই 3। তাহলে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। এবারে পাই বাই 6 রেডিয়ান, একে আমি ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করলে কি করব বললাম না 180 বাই পাই দিয়ে গুণ করব। দেখো 180 দিয়ে পাই দিয়ে গুণ করেছি, 180 বাই পাই, পাই পাই কেটে গেছে, 6 দিয়ে ভাগ করে আমরা 30 ডিগ্রি পেলাম। তাহলে তুমি দেখছো পাই বাই 6 মানে কত ডিগ্রি, না 30 ডিগ্রি।
তাহলে এই যে বিষয়টা তোমরা শিখলে যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করতে গিয়ে আমাদেরকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এটা ষষ্ঠিক পদ্ধতিতে এই এককগুলো আমরা ব্যবহার করব এবং বৃত্তীয় পদ্ধতিতে আমরা রেডিয়ান ব্যবহার করব। ডিগ্রিকে কখনো কখনো আমাদেরকে রেডিয়ানে পরিণত করতে হবে, আবার কখনো কখনো রেডিয়ানকে আমাদেরকে ডিগ্রিতে পরিণত করতে হবে এবং সেই ডিগ্রিকে রেডিয়ান করার জন্য π/180 দিয়ে গুণ করে দেবো, রেডিয়ানকে ডিগ্রি করার জন্য 180/π করব। তোমরা ঐকিক নিয়মেও বিষয়টা করতে পারো। যখন তুমি করবে হয়তো 45 ডিগ্রি সমান কত রেডিয়ান বার করছো, তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান π রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, হ্যাঁ, 45 ডিগ্রি সমান π/180 ইন্টু 45, 45কে 180 দিয়ে ভাগ করলে 4 হবে, π/4 পেয়ে যাবে। আবার যখন তুমি এখানে করবে ডিগ্রিতে কনভার্ট করবে, হয়তো তোমাকে π/2 বললো, তাহলে তখন বলবে যে π রেডিয়ান সমান 180 ডিগ্রি, হ্যাঁ, 1 রেডিয়ান সমান তোমার 180/π ডিগ্রি, তোমার π/2 সমান তাহলে 180/π ইন্টু π/2, π কেটে যাবে, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হবে, 90 ডিগ্রি পেয়ে যাবে তুমি। তার মানে π/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার তোমরা তোমাদের টেক্সট বইটা ভালোভাবে লক্ষ্য করবে এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একটা একটা করে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর উত্তরগুলো ধাপে ধাপে পাঠাতে থাকবো। আজ এই পর্যন্ত।